প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টিতে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নিয়ে ব্যাপক উত্তেজনা, টেনশন এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ ঘাম ঝরাচ্ছেন বিজয়ের জন্য। কোন রাজনৈতিক দল এককভাবে বেনিফিট পাবেন না এমনটিও মনে করা হচ্ছে। এখন প্রশ্ন সবার কাছে, 9 তারিখে ভোট, কারা হবেন বিজয়ী? ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সবচেয়ে আকর্ষণ বাড়ছে, টেনশন বাড়ছে, মানুষের মধ্যে প্রশ্ন বাড়ছে, কে হবেন বিজয়ী? গতকালকে আমার ইউটিউব, ফেসবুকে আমি যে জরিপ পরিচালনা করেছিলাম, তারপর কিছু বট আইডি অর্থ কি বলেন তো, আমাকে নিয়ে বেশ উল্টাপাল্টা কথা বলেছিলেন। আমি কিন্তু বলিনি এ জিতবেন, আমি বলছি আপনারা কাকে সমর্থন করেন। এখানে দেশের সাধারণ মানুষকে এই প্রশ্নটি করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থী আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের মনের পারসেপশনটা তুলে ধরেছিলাম আমার রিপোর্টে। কোথাও বলিনি যে অমুক জিতে যাবেন, বলেছি মানুষের সমর্থন অমুকের পক্ষে, মানুষের, অর্থাৎ দলমত নির্বিশেষে সবার। কিন্তু ভোটটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীর মধ্যে। তাই কোন জরিপের ফলাফল চূড়ান্ত নয়, এটা ভোটের পরেই ফলাফল হয়তো বোঝা যাবে। দর্শক, আজকে দুটো প্রতিষ্ঠানের জরিপের ফলাফল শোনাবো, দুটো, তারপর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাই ন্যারেটিভ নামে একটি বেসরকারি সংস্থা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, যারা বলেছেন যে আবাসিক শিক্ষার্থী যারা ইউনিভার্সিটির হলগুলোতে থাকে, 13টি হলে 10টি ছেলেদের এবং 3টি মেয়েদের হলে যে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সাথে কথা বলে তারা এই জরিপটি পরিচালনা করেছেন। সংস্থার নাম ন্যারেটিভ। সেই রিপোর্টটি প্রথমে পড়ছি, তারপর রয়েছে আমেরিকান একটি সংস্থার রিপোর্ট। সেই আমেরিকান সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটি আমি জানাবো। তো প্রথম যেটি ন্যারেটিভের প্রতিবেদন, সেটি উল্লেখ করছি। তারা যে প্রতিবেদনটি তৈরি করেছেন বা জরিপটি করেছেন, সেখানে 84% শিক্ষার্থী ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন, যারা ভোট দেবেন। 87% শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। 2, প্রার্থী বাছাইয়ের যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং 82% ভোটার, অর্থাৎ প্রার্থী বাছাইয়ের যোগ্য প্রার্থীকে, মানে যারা ভোট দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, এদের মধ্যে যোগ্যদেরকে ভোট দেবেন 82% ভোটার। 74% শিক্ষার্থী মনে করেন ব্যক্তিগত পরিচয় নয়, বরং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা মনে করছে। 3, নেতা হওয়ার জন্য নয়, নেতৃত্ব সম্পন্ন হওয়া জরুরি। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা নেতৃত্বের গুণাবলীকে আরো গুরুত্বপূর্ণ মনে করেন। 4, 58% ভোটার প্রত্যাশা করেন যোগ্য প্রার্থীরা ব্যক্তিগত জীবন, একাডেমিক কাজ এবং সাংগঠনিক দায়িত্ব একসাথে সামলাতে সক্ষম হবে। 5, প্রার্থীদের যেসব বৈশিষ্ট্যগুলো ভোট না দেওয়ার কারণ হতে পারে, অর্থাৎ এবার এই নির্বাচনে যারা ভোট পাবেন না, তারা কেন পাবেন না, এটার উপরও জরিপ পরিচালনা করা হয়েছে। তারা বলছেন ব্যক্তিত্বহীনতা, মাদকাসক্তি, অশ্লীলতা, চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছাত্র নির্যাতন, গণরুম, গেস্ট রুম, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, এই টর্চার সেল, এই বিষয়গুলো, ধর্মবিদ্বেষ এবং বদমেজাজি, ক্ষমতার অপব্যবহার, এগুলোকে শিক্ষার্থীরা বাছাই করছেন যে এই কাজগুলো যারা করবেন তাদেরকে কেউ ভোট দেবে না। এটা হলো যারা ভোট পাবে না তাদের মূল কারণ হবে। 6, ভিপি পদে কোন দল বিজয়ী হবে, এই প্রশ্নটিও করা হয়েছে। যারা জরিপে যেসব শিক্ষার্থীরা ভোট দিয়েছেন তারা বলছেন, মানে মতামত দিয়েছে, তারা বলছেন অংশগ্রহণকারীদের যারা জানিয়েছেন সেখান থেকে জানা গেছে
ছাত্র শিবিরের ঐক্যজোট প্যানেলটি অর্থাৎ সাদিক কাইয়ুম 32% ভোট পাবেন। স্বতন্ত্র যারা কোনো দলের না, স্বতন্ত্র তারা 22% ভোট পাবেন। ছাত্রদল মাত্র 7% ভোট পাবে। এটি ন্যারেটিভের। আমি কালকে আমার ইউটিউবে যে ভোটের রিপোর্টটি দেখিয়েছিলাম, জরিপটি দেখিয়েছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম 7% আবেদন পাচ্ছে ভোট, অর্থাৎ বিএনপি বা ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী। এবার এই বেসরকারি নিরপেক্ষ যে সংস্থা তাদের রিপোর্টে বলছে আবেদুল পাচ্ছে 7%, আর শিবির পাচ্ছে 32, স্বতন্ত্র 22%। মতামত দেয়নি 34%। ভিপি পদে কোন দল বিজয়ী হবে এমন প্রশ্নে নারী শিক্ষার্থীদের 54% বলছেন, এবং পুরুষের মধ্যে 24%, অর্থাৎ 54% সাদিক কায়েমকে সমর্থন দিচ্ছে নারীদের মধ্যে। তার মানে নারী ভোট শিবিরের দিকে বেশি যাচ্ছে। অথচ আমরা জানি ক্যাম্পাসে নারীরা শিবিরকে পছন্দ করে না, এই রিউমারটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। দর্শক, এটি হলো ন্যারেটিভ নামে একটি সংস্থা, তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিক সম্মেলন করে এই পুরো রিপোর্টটি জানিয়েছে। এটি আমার নিছক বানানো কোনো রিপোর্ট নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এই জরিপটি প্রকাশ করা হয়েছে। এরপরে রয়েছে আরেকটি জরিপ সংস্থা, যেটি আমেরিকান একটি সংস্থা, যার নাম সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। আবারও বলছি, সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। তো এই প্রতিষ্ঠানটি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে ভোট দিতে 94.8% আগ্রহী এবং বাকি 5.18% শিক্ষার্থী আগ্রহী নয়। এছাড়া ভিপি পদে কাকে ভোট দিবেন তা এখনো সিদ্ধান্ত নেননি 24.7% শিক্ষার্থী, এবং বাকি 75.3% সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দিয়েছেন, অর্থাৎ যারা ভোট দিবেন শিক্ষার্থী শামীমের পক্ষে যে মতামত দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে 16.5% শামীম ভোট পেতে পারেন। আর শিবিরের আবু সাদিক কায়েমের পক্ষে 41.9%, ছাত্র দলের আবিদুল ইসলামের পক্ষে 13.9% এবং উমামা ফাতেমার পক্ষে 8.8% ভোট রয়েছে। ভালো করে খেয়াল করছেন নিঃসন্দেহে বিষয়টি, যে সাদিক কায়েমের পক্ষে 41% আর স্বতন্ত্র শামীম হোসেনের পক্ষে 16, আর আমরা দেখতে পাচ্ছি আবিদুল 13, অর্থাৎ যিনি স্বতন্ত্র শামীম তিনি ছাত্রদলের প্রার্থী আবিদুলের চেয়েও ভোট বেশি পাচ্ছেন। জরিপে বলা হয়েছে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে ভোট কাকে দেবেন তা ঠিক করেছেন 66.1% শিক্ষার্থী, এবং 33.9% শিক্ষার্থী এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এর মধ্যে আরাফাত চৌধুরীর পক্ষে মতামত দিয়েছেন 16.1%, মেঘমল্লার বসুর পক্ষে 9.12%, এস এম ফরহাদ অর্থাৎ শিবিরের এস এম ফরহাদের পক্ষে 32.1%, আর তানবীর বাড়ি হামিমের পক্ষে ছাত্রদলের যে হামিম তার পক্ষে 16.1%, আবু বাকের মজুমদারের পক্ষে 13.7% শিক্ষার্থী ভোট দিতে পারেন। এবং এজিএস পদে এখনো ঠিক করতে এজিএস পদে যারা ভোট দেবেন তাদের মধ্যে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি 40.8% শিক্ষার্থী। আর সিদ্ধান্ত নেয়াদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়েছেন ভোট দিবেন কাকে, এর মধ্যে এজিএস পদে তানভীর আল হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন 15.9%, অর্থাৎ ছাত্রদলের প্রার্থী মায়েদের পক্ষে মতামত হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন 15.9%। মহিউদ্দিন খানের পক্ষে শিবিরের যিনি প্রার্থী মহিউদ্দিন তার পক্ষে সর্বাধিক 52.9%। রেফা খাতুনের পক্ষে 9.49% এবং জাবির আহমেদ জুবেলের পক্ষে 4.7% শিক্ষার্থী
তাদের ভোট প্রয়োগ করতে পারেন। যে রিপোর্টে দিলাম এটি হলো দুটি বেসরকারি প্রতিষ্ঠান, একটি আমেরিকার আরেকটি হলো বাংলাদেশের প্রতিষ্ঠান ন্যারেটিভ। আপনারা এই দুটো প্রতিবেদন থেকে আশা করি বুঝতে পেরেছেন যে জরিপ কোন দিকে যাচ্ছে। প্রশ্ন করবেন এই জরিপ ঠিক এই জরিপের মতোই হবে সব রেজাল্ট? আমি বলছি না। তবে একটি বিষয়, যেহেতু ভোটটা হচ্ছে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে, গণ্ডি মানে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাই যারা জরিপ পরিচালনা করেছেন তাদের জন্য সহজ হয়েছে উত্তর জানার জন্য। কারণ সকল মেধাবীরা কি ধরনের চিন্তা করতে পারে এটা বোধ করি যে একটা মানে কি বলবো, মেজরিটি মানুষের মতামত নিলে বাকিদের মতামতটা একটা অনুমান করা যায়। জরিপ হলো এমন একটি বিষয়, এটা শতভাগ কনফার্ম না, তবে এটার একটা মানে কি বলবো যে রেজাল্ট মানে বাস্তবের সাথে জরিপের একটা মিল খুঁজে পাওয়া যায়। পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জরিপের ভিত্তিতেই নির্বাচনের ফলাফলগুলো খেয়াল করে থাকি। তো এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি যে শিবিরের ভূমিধস বিজয়ের সম্ভাবনা রয়েছে। প্রশ্ন করবেন মাত্র 1 বছরে অনুমতি পাওয়া, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার অনুমতি পেয়েছে শিবিরের বয়স 1 বছর, এর মধ্যে ভূমিধস জয়ের সম্ভাবনা তৈরি হলো কেন? এই কেন কয়েকটা উত্তর দিই, আরো কয়েকটা প্রশ্ন আছে। প্রথম, শিবিরকে যারা মোকাবেলা করতে চেয়েছেন তারা আদর্শিকভাবে করেননি, তারা করেছেন গুজব, অভিযোগ, প্রপাগান্ডা, মিথ্যাচার। এ পর্যন্ত শিবিরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে সবগুলো ভৌতিক, অলৌকিক এবং কল্পনাতীত। 3টি শব্দের মিল পেয়েছেন না? কিভাবে? শিবির পাকিস্তানি, এটা মীর মোল্লার বসুর প্রথম স্লোগান ছিল, সাদেক কায়েম পাকিস্তানি, মনে আছে? কিন্তু বাংলাদেশের মানুষ কি সাদেক কায়েমকে পাকিস্তানি মনে করে? বাংলাদেশে কি আদৌ পাকিস্তানি কেউ আছে বা যারা ভোট দিচ্ছে নাগরিক? তার মানে জনগণ এই স্লোগানকে পছন্দ করেনি, তাদেরকে ক্রস দিয়ে দিয়েছে যারা এই স্লোগান দিয়েছে। 2 নম্বর, তার বিরুদ্ধে অভিযোগ এসছে তারা 71 এবং মুক্তিযুদ্ধের বিরোধী। এটা কাদের পক্ষ থেকে এসছে? ছাত্র দলের পক্ষ থেকে। কিন্তু এটিও মানুষ গ্রহণ করেনি, কারণ যে দলটির জন্ম 71-এর অনেক পরে, যে ছেলেটির বয়স 24-25 বছরের মধ্যে হবে, আর দেশ স্বাধীন হয়েছে 54 বছর, সে কি করে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের মধ্যে পড়ে? সে তো এই দেশের নাগরিক এবং এই দেশকে ভালোবাসে, তাই তো? তার মানে যারা এই ন্যারেটিভ বা এই প্রচারগুলো করছেন তাদের এই প্রচার মানুষ আর খাচ্ছে না, এই আওয়ামী বয়ান কেউ আর খাচ্ছে না। 3 নম্বর, ছাত্রদলের বিরুদ্ধে যে ট্রাম্প কার্ড খেলানো হয়েছিল, আলী হোসেনের একটি ফেক মানে শিবির সাজিয়ে যে পোস্ট দিয়ে আন্দোলন করা, এটিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করেনি, কারণ তারা বুঝতে পেরেছেন আলী হোসেন কাদের লোক এবং কেন এই পোস্ট, এটার দায়ভার শিবির নাকি অন্য কারো। এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছেলেরা বুঝে গেছেন যে এটি একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য ছাত্রদল করেছে। যখন 1 বছরে 44-এর উপর ধর্ষণ করে ছাত্রদল কোনো বিক্ষোভ মিছিল প্রতিবাদ করেনি, সেখানে একজন গণধর্ষণের হুমকি দিয়েছে কোন একটি বিশেষ কারণে, তাকে শিবির বানিয়ে যে উচ্চ আদালতের সামনে বিক্ষোভ, মানববন্ধন, যা কিছু সারা দেশে মিছিল বিক্ষোভ হয়েছে, এটা যে নির্বাচনের জয়ের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছে, এটা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা বুঝে গেছে। 4 নম্বর, শিবিরের বিরুদ্ধে এ যাবৎ যত অভিযোগ এসছে কোনো অভিযোগ বাস্তবতার সাথে মিলে না। অর্থাৎ যারা শিবিরকে দেখেনি তারা এই অভিযোগগুলো বিশ্বাস করেছে, যারা শিবিরকে কাছ থেকে দেখেছে তারা এই অভিযোগগুলো আর বিশ্বাস করেনি। যেহেতু এই জরিপগুলো বলছে যে অধিকাংশ মেয়ের ভোট শিবির পাবে, তার মানে শিবিরকে মেয়েরা বিশ্বাস করে, অ্যাটলিস্ট তারা ডাকসুর এই গুরুত্বপূর্ণ পদে বসলে মেয়েরা নিরাপত্তায় থাকবে, মেয়েরা শান্তিতে থাকবে, মেয়েদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মেয়েরা নিরাপদে থাকতে পারবে, এক কথা এটিও প্রমাণিত হয়েছে। তারপরের যে বিষয়টি, শিবিরকে নিয়ে আরো যেসব ন্যারেটিভ তোলা হয়েছে, তারা কি সাইবার বুলিং করে, এটা করে সেটা করে, এই বিষয়গুলো ক্রমান্বয়ে যারা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো স্পষ্ট মিথ্যায় রূপ নিচ্ছে, এটাও প্রমাণিত। আর সবচেয়ে বড় যে বিষয়টি, ডাকসু কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তের প্রতিষ্ঠান নয়। এখানে যারা বসলে
ছাত্রদের প্রকৃত কল্যাণ হবে, এটি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বুঝে গেছে যে কারা বসলে লাভ হবে আর কারা বসলে গণরুম গেস্ট রুম হবে, কারা বসলে জোর জবরদস্তি মিছিলে নিয়ে যাওয়া টর্চার সেল তৈরি হবে। বিগত 54 বছরের ইতিহাস বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা আজকে পড়ছেন, যারা আগে পড়ছেন, তারা সবাই জানে। তো এই যে জায়গাগুলো, আমি বিশ্বাস করি যে যারা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন কাল্পনিক, বা যারা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছেন এমন সব বিষয় নিয়ে যেগুলো 54 বছর আগের বর্তমানের সাথে কোনো মিল নেই, তারা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছেন এই ন্যারেটিভ বাংলাদেশের মানুষ আর খাচ্ছে না। কাউকে এখন রাজাকার, পাকিস্তানি এই শব্দগুলো বলে আর ডাউন করা যাবে না, বরং এখন একটি বয়ান তৈরি করতে হবে দিল্লিস্তান। আমরা বাংলাদেশ এখন দিল্লিমুখী হয়ে গেছে, যেসব মানুষ তাদেরকে বয়কট করতে হবে। এই দেশ পাকিস্তান দ্বারা আর হুমকির মধ্যে নেই, আছে ভারত দ্বারা হুমকি। এই ন্যারেটিভটাই এখন কাহিল করে দিতে পারে। যদি কেউ কোনো ব্যক্তিকে ভারতের দালাল প্রমাণ করতে পারে, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। পাকিস্তানের দালাল প্রমাণ করলে আর কারো ক্ষতি হবে না। কারণ কি জানেন, এই দেশ নিয়ে পাকিস্তানের আর কোনো মাথা ব্যথা নেই, মূল মাথা ব্যথা এখন ভারতের। গেলেন, বিষয়টা ক্লিয়ার। আসেন তারপরের বিষয়টি। সাদিক কায়েম এবং ফরহাদ মহিউদ্দিনরা তারা যে ভোট চেয়েছেন বা তারা যে সিস্টেমে এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন প্রকাশ্যে, এই দৃশ্যগুলো কয়েকটি বড় রাজনৈতিক দলের মধ্যে প্রভাব ফেলেছে। এক, এতদিন যারা শিবিরকে দেখেনি তারা শিবিরকে নিয়ে অনেক কাল্পনিক গল্প শুনেছিলেন। বাস্তবে তারা দেখেছেন যে এদের কাছে আসলে সবাই নিরাপদ। আমি যেটা বুঝতেছি প্রতিদিন টেলিভিশনগুলো দেখে, মানুষের বক্তব্য টেলিভিশনগুলোতে তো এখন প্রতিদিন টেলিভিশনের রিপোর্ট হচ্ছে, সবাই কিন্তু এই কথাগুলো বলছে। আমি সেই আলোকে বলছি, আমার মন করা কোনো পছন্দ না, আমার পছন্দ ভিন্ন, কিন্তু আমি বলছি কিন্তু ভিন্ন কথা। আমার পছন্দটাকে আমি মানে এখানে বসার আগে এক জায়গায় জমা রেখে আসছি, এখানে আমি যেটা বলবো সেটা হলো সাংবাদিকের ভাষা, আর আমার ব্যক্তিগত মত কিন্তু ভিন্ন। এটা নিয়ে আপনারা অনেকে আমাকে কটাক্ষ করেন যে আপনি পছন্দ করেন ছাত্রদলকে, আর আপনার কথাগুলো মনে হচ্ছে ওদের। সত্যটাকে আমি মিথ্যার সাথে মেশাতে চাই না, এটা হলো আমার চিন্তা। তারপরে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রেজাল্টটি জাহাঙ্গীরনগরে প্রভাব ফেলবে, চট্টগ্রামে প্রভাব ফেলবে, রাজশাহীতে প্রভাব ফেলবে। আমার কেন যেন মনে হয় যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে এবার বড় রকম ধাক্কা খাবে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল। তার প্রধান কারণ, আমি বারবার এই কথাটি বলছি, সেটি হলো 5 তারিখের পর থেকে অদ্যাবধি যা কিছু ঘটছে তার বড় একটি দায় বিএনপির ঘাড়ে চেপেছে। আমি এই কথাটি বারবার বলছি, আমাদের অনেকেই বলেন, আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেন এখন, মানে আমরা দীর্ঘদিন এত জুলুম নির্যাতন সহ্য করার পর এখন অনেকে ট্যাগ দেন। এই ট্যাগ যে দেওয়ার শুরুটা করছেন, এটা হলো তাদের পরাজয়ের আরেকটি রূপ। কিরকম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভোটটি যে হবে, যদি ফ্রি ফেয়ার ভোট হয়, ষড়যন্ত্র না হয়, কোনো কেওয়াজ তৈরি না হয়, এটি সারা দেশের জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। যে শিবির মাত্র 1 বছরে ক্যাম্পাসে এসে যদি ঢাকার ডাকসু নির্বাচনে জিতে যায়, তাহলে ধরে নেবেন আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব অনেক লম্বা হবে। অর্থাৎ জামাতের জন্য একটা বড় শক্ত ন্যারেটিভ তৈরি হবে, নাম্বার 1। নাম্বার 2, শিবির যদি ডাকসুতে একবার বসতে পারে, মনে রাখবেন ডাকসুতে শিবিরের ছেলেগুলোর এই একটা বছরে এমন কর্মপদ্ধতি তৈরি হবে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ এর পরের বছরে ভোটের জন্য আর চিন্তা করবে না কাকে ভোট দিতে হবে, এবং শিবিরের পাশে বাকি দলগুলো এসে দাঁড়াতে পারবে। এটা আমার মনে হয়, কারণ শিবিরের যে গঠন প্রণালী, প্রতি বছর তাদের যে কমিটি নির্ধারণ, তারা দলের নেতা তৈরি করেন, কখনো মারামারি কাটাকাটি ক্রন্দল নেই। জিয়াউর রহমানের ছবি ভাঙার মতো গল্প নেই। বিএনপি ছাত্রদল যুব দলের কমিটি হওয়ার পরে দেখি যে নয়াপল্টন অফিসে ভাঙচুর, জিয়াউর রহমানের মুরাল ভাঙচুর, এগুলো ঘটে। শিবির প্রতিষ্ঠার পর থেকে এরকম ঘটনা আমরা কখনো শুনিনি। তো আমার মনে হচ্ছে শিবির ডাকসুতে যদি 1 বছর পরিচালনার দায়িত্ব থাকে, এই মেসেজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কি সেটা? যে শিবিরের মুরব্বী সংগঠন, যেটাকে জামাত বলে, তারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে,
তাহলে তারাও বাংলাদেশকে এইভাবে পরিচালনা করতে পারবে। যেমন শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বড় বুলিং কি, শিবির ক্যাম্পাসে আসলে মেয়েরা স্বাভাবিক চলতে পারবে না, মেয়েদেরকে বাধ্যতামূলক হিজাব পরাতে হবে, মেয়েদেরকে এটা করতে হবে, এরকম অনেক ন্যারেটিভ তৈরি করেছে বিরোধী মত। আজকে সাদিক কাইম স্পষ্ট করে বলেছেন ক্যাম্পাস আমাদের সবার, যে যার রুচিশীল পোশাক পরে সে সবাই আসতে পারে, তার পছন্দের পোশাক, এটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। শিবির সম্পর্কে আরেকটি কথা, এরা মৌলবাদী, এরা জঙ্গি, এরা এটা ওটা ওটা। এই ডাকসু নির্বাচনে শিবির যদি বিজয়ী হয় তারা দেখাবে যে মডারেট ইসলাম কি জিনিস, অর্থাৎ এটা যে গোড়াপন্থী না, এখানে সব শ্রেণীর, সব ধর্মের, সব বর্ণের, সব আদর্শের মানুষ যে স্বাধীনভাবে চলতে পারবে, এটাও তারা প্রমাণ করে দেখাবে। অর্থাৎ ডাকসু দিয়ে শিবির একটা ভিন্ন মেসেজ দিবে যে বা অন্য সময়, অর্থাৎ সংসদ নির্বাচনে ইসলাম বিশ্বাসীরা যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র কেমন চলতে পারে, এটা ডাকসু দিয়ে একটা মেসেজ তারা দেবে। এটাও আশা করি মানে এই পথের দিকে যাচ্ছে তারা। এখন আসেন আরেকটি বিষয়ের আলোচনায়। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের এই জরিপে ভরাডুবি কেন, আমি জানি না ফলাফল কি হবে। তার অন্যতম একটি কারণ, ছাত্রদল আওয়ামী ন্যারেটিভ নিয়ে এখন পর্যন্ত মাঠে আছে, তারা নিজেদের কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি, যেটা কোনো শিক্ষার্থী অ্যাকসেপ্ট করতে পারেনি। ছাত্রদলকে একটা জিনিস মনে রাখতে হবে, তারা সবসময় নিজেকে বড় দল মনে করে, কিন্তু তারা বুঝতে পারছে না 24-এর বিপ্লবের পর যে যুবকরা, যে জেনজিরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে ছাত্র দলের বা বিএনপির বস্তা পচা নীতির সাথে কারো মিল নেই। বাংলাদেশের সবগুলো দল চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, বিএনপি চাচ্ছে না। আবার জাতীয় পার্টি বলছে তারা আওয়ামী লীগকে নমিনেশন দেবে। যেমন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না, কিন্তু সুবিধা বিএনপি আওয়ামী লীগ থেকে নিতে চায়, মানে আওয়ামী লীগের ভোটগুলো তাদের পক্ষে নিতে চায়, যে জন্য এক শ্রেণীর নেতাকে তারা মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য। আবার জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধের পক্ষে না, জাতীয় পার্টি থেকে তারা সুবিধা নিতে চায়। এই যে বিএনপির চিন্তাগুলো, এগুলো মানুষ আর অ্যাকসেপ্ট করতে পারছে না, এই দেশের মানুষ গ্রহণ করতে পারছে না। অর্থাৎ বিএনপির অধিকাংশ মানুষ বিএনপির এই মতামত গ্রহণ করতে পারছে না। এখন আমি যদি বিএনপি পছন্দ করি, আমি তো বিএনপির নেতার নেতৃত্ব মেনে নেব না, আমি তো সেই টাইপের লোক না। আমি পড়াশোনা করেছি দেশ বিদেশে, কেন আমাকে ফখরুল ইসলাম একটা বলে দিবেন যে বিএনপি কি শরিয়া আইন বিশ্বাস করেন, আমি এটা মানবো? ইম্পসিবল। তাহলে আমি মুসলমান কেন? তো বিএনপি মনে করে যে আমরা টপ লিডাররা যা বলবো কর্মীরা তা মেনে নেবে, এটা তাদের ভুল ধারণা, এটা তাদের ভুল ধারণা। তাদের এই ধারণাগুলোর জন্য তাদের অনেক ভোট কমবে এবার, এবং এগুলোকে ইসলামী দলগুলো কাজে লাগাবে যে বিএনপি শরিয়া বিরোধী লোক, বিএনপি এই বিরোধী। নির্বাচনের আগে এখন যেটা শিবির ছাত্রদলকে ঘায়েল করছে, ঠিক বিএনপি কে এভাবে ঘায়েল করবে। তার মানে বিএনপি একটা ভুল ন্যারেটিভে আগাচ্ছে, এই ডাকসু নির্বাচনের জরিপ তাই বলে দিচ্ছে। এখান